আল্লাহ, তুমি মহান, তুমি আমাদের রক্ষা করেছো। বাবা, আমার খুব শীত করছে, সব কাপড় ভিজে গেছে, আমি কাঁপছি। বাবা, আর একটু সহ্য করো, সকাল হলে রোদ উঠবে, তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সকাল পর্যন্ত আমরা এই ঠান্ডায় থাকবো কি করে? একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকো, শরীরের গরমে ঠান্ডা কিছুটা কমবে। মনে সাহস রাখো, আমরা তিনজন একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এখন থেকে এই গাছের ডালে আমাদের ঘর। বাবা, আমাদের গ্রামটা কোথায় গেল? আমাদের বাড়ি, ওই যে খেলার মাঠটা ছিল, কিছুই তো দেখতে পাচ্ছি না। সব পানির নিচে চলে গেছে বাবা। এখন আমাদের কি হবে? আমরা খাবো কি, থাকবো কোথায়? এই গাছের ডালে বসে আর কতদিন বাঁচা সম্ভব? আমাদের তো কিছুই নেই। এভাবে ভেঙে পড়লে চলবে না, কান্না করার সময় এটা নয়। আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে নিশ্চয় তিনি আমাদের জন্য কিছু ভেবে রেখেছেন। এখন বাকি লড়াই নিজেদের লড়তে হবে। চোখের পানি মুছে ফেলো। কিন্তু কিভাবে লড়বো? আমাদের হাত খালি, কোনো খাবার নেই, আশ্রয় নেই। কে বলেছে আমাদের কিছু নেই? আমাদের বুদ্ধি আছে, গায়ে শক্তি আছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের একে অপরের সঙ্গ আছে। ওই দেখো, স্রোতের সাথে কি যেন ভেসে আসছে। আল্লাহ আমাদের জন্য উপায় পাঠিয়ে দিয়েছেন, ওগুলো এখন আমাদের সম্বল। রাকিব, আয় বাবা, আর বসে থাকলে চলবে না, কাজে নামতে হবে। এই গাছের ডালে আমরা আমাদের নতুন বসতি গড়ে তুলবো। গাছের ডালে বসতি? কিভাবে বাবা? দেখবি কিভাবে। চোরের মানুষ মাটি দিয়ে ঘর বানাতে পারে, আর আমরা বাঁশ টিন দিয়ে একটা মাচা বানাতে পারবো না? চল শুরু করা যাক। জয়নাল তার গামছা দিয়ে গাছের একটা নিচু ডালে নিজের কোমর বেঁধে নেয়, যাতে কাজ করার সময় স্রোতে পড়ে না যায়। সে একটা লম্বা বাঁশের টুকরো দিয়ে ভেসে যাওয়া জিনিসগুলোকে গাছের দিকে টেনে আনার চেষ্টা করে। বাবা, ওই যে একটা বড় বাঁশ দেখা যাচ্ছে, ওটা ধরতে পারলে আমাদের মাচার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আমি ওটাই টানার চেষ্টা করছি। তুই উপর থেকে গাছের লতাগুলো ছিঁড়ে নিচে দে তো, এগুলো দিয়েই তো আমাদের সবকিছু বাঁধতে হবে। সাবধানে কাজ করো, স্রোতের টান কিন্তু এখনো অনেক বেশি, একটু অসাবধান হলে বিপদ ঘটবে। তুমি চিন্তা করো না, আমি সাবধানে আছি। বাবা ছেলে মিলে অনেক পরিশ্রমে কয়েকটি বাঁশ, 4-5টা ভাঙা টিন আর কিছু দড়ি ও লতাপাতা সংগ্রহ করে। বটগাছের 3টি বিশাল ডাল যেখানে একসাথে মিশেছে, সেই চওড়া এবং সমতল জায়গাটাকে তারা বেছে নেয়। ওই মোটা বাঁশটা আড়াআড়ি ভাবে দাও, তাহলে মাচাটা অনেক বেশি মজবুত হবে। রাকিবকে বলো ওদিকটা ধরে রাখতে। হ্যাঁ, ঠিক বলেছো। রাকিব, বাবা ওই কোণাটা শক্ত করে ধর, আমি এদিক থেকে লতা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। এমন ভাবে বাঁধবো যেন 10 জন মানুষ উঠলে ওটা না ভাঙে। বাবা, আমার খুব খিদে পেয়েছে। আমি জানি বাবা, আর কিছুক্ষণ কষ্ট কর। আগে থাকার জায়গাটা ঠিক করে নিই, তারপর খাবারের ব্যবস্থা করছি। দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা মার ছেলের সম্মিলিত চেষ্টায় দুপুর গড়াতে গড়াতে গাছের ডালে একটা ছোট্ট কিন্তু অত্যন্ত মজবুত মাচা তৈরি হয়ে গেল। ভাঙা টিনগুলো দিয়ে ওপর একটা চালার মতো বানানো হলো। বাবা, আমরা তো দারুণ একটা ঘর বানিয়ে ফেলেছি, গাছের উপর আমাদের বাড়ি। হ্যাঁ বাবা, এটা এখন আমাদের বটতলার বসতি। সত্যিই খুব মজবুত হয়েছে, এখন অন্তত একটু পা মেলে বসা যাবে। কিন্তু পেটের ক্ষুধা যে আর মানছে না, সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। দেখেছিস, আমি বলেছিলাম না, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন। তিনি শুধু আমাদের আশ্রয় দেননি, খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন। রাকিব, আমার সাথে আয়, জালটা টেনে তুলতে হবে। বাবা, আমার খিদে পেট জ্বলছে, এই জাল দিয়ে কি এখন মাছ ধরা যাবে? যাবে না মানে? অবশ্যই যাবে। বন্যার পানিতে নদীর সব মাছ এখন চরের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখিস ঠিকই মাছ ধরা পড়বে। তোমরা জাল ফেলো, আমি দেখি আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমার শাড়ির আঁচলে চকমকি পাথরটা বাঁধা আছে, যদি কিছু শুকনো শেওলা আর ডাল পাই। ঠিক আছে, তুমি চেষ্টা করো। সাবধানে ফেলো, জালটা যদি স্রোতে ভেসে যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। চিন্তা করো না, জালের নিচের কাঠিগুলো বেশ ভারী,
ওগুলো জালকে ডুবিয়ে রাখবে। প্রথমবার জাল টেনে তুলতেই দেখা গেল শুধু কচুরিপানা আর পচা ডালপালা। দ্বিতীয় এবং তৃতীয়বারও একই ফল হলো। রাকিবের মুখটা হতাশায় কালো হয়ে গেল। বাবা, মনে হচ্ছে এখানে কোনো মাছ নেই, শুধু আবর্জনা উঠছে। আরে বাবা, এত সহজে হতাশ হলে কি চলে? ধৈর্য ধর, পদ্মার বুকে মাছ থাকবে না এটা হতেই পারে না। আমরা আরেকবার চেষ্টা করে দেখি। আল্লাহর নাম নিয়ে এবার জালটা ফেলি। রাকিব, ধর, তাড়াতাড়ি আমার সাথে ধর। এবার মনে হচ্ছে খুব বড় কিছু একটা আটকা পড়েছে। মাছ! বাবা, আমরা পেরেছি। কত বড় মাছ! আল্লাহ, তুমি আমাদের প্রার্থনা শুনেছো। ফুলবানু, মাছগুলো নাও। এখন আর মশলা বা লবণ খুঁজে লাভ নেই। এই পোড়া মাছের স্বাদই আমাদের কাছে অমৃতের মতো লাগবে। দুদিন ধরে মাছ ধরে তাদের খাবারের সংস্থান হয়েছে। তারা পরিস্থিতি কিছুটা সামলে নিয়েছে। বাবা, ওই দূরে ওটা কি দেখা যাচ্ছে? একটা নৌকার মতো মনে হচ্ছে না? এ তো একটা ইঞ্জিন চালিত নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে। তাহলে কি কোনো সরকারি উদ্ধারকারী দল হয়তো আমাদের খোঁজে এসেছে? আমরা তাহলে বেঁচে গেলাম। না, এদের হাবভাব ভালো মনে হচ্ছে না। এটা সরকারি নৌকা নয়। এরা কারা? এদের দেখতে তো ডাকাতের মতো লাগছে। চুপ!